প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। হাসিনা পালিয়েছে, 1 বছরেরও বেশি হয়েছে। 2024-এর 5 আগস্ট পালিয়েছিলেন হাসিনা। তো আমরা অনেকেই সেই থেকে তৃপ্তির ঢেকুর তুলছি যে ফেসিবাদ বিদায় হয়েছে, ফেসিবাদী হাসিনা বিদায় হয়েছে। তো কথাটি সর্বাংশে সত্যি নয়, কারণ হাসিনা পালিয়েছে ঠিক আছে, একজন ফেসিবাদী পালিয়েছে, কিন্তু ফেসিবাদ নামক যে দৈত্য সেটি তো রয়ে গেছে। বিভিন্ন জায়গায় ফেসিবাদ রয়ে গেছে, ফেসিবাদের ছাপ রয়ে গেছে এবং বিভিন্ন সময় আমরা সেটি দেখতে পাচ্ছি। আর ফেসিবাদ একদিনে জন্মগ্রহণ করেও না। ফেসিবাদ বাদ হিসেবে, ইজম হিসেবে প্রতিষ্ঠিত হতে সময় নেয়, নিয়েছেও। হাসিনা একদিনে ফেসিবাদী হয়ে ওঠেননি, বছরের পর বছর প্র্যাকটিস করেছিলেন ফেসিবাদী হয়ে উঠবার জন্যে। আর আমরাও ফেসিবাদ থেকে মুক্ত পাবো না ওভারনাইট বা রাতারাতি। চর্চা করতে হবে মুক্তি পাবার জন্য, অনুশীলন শুরু করতে হবে এবং নিজেদের থেকে শুরু করতে হবে। তাই আমরা হাসিনা গেলেও, আওয়ামী লীগের পতন হলেও যেখানে সেখানে ফেসিবাদ দেখতে পাচ্ছি অহরহই। তো বলা যেতে পারে ফেসিবাদের প্রেতাত্মা রয়ে গেছে। তো এই মুহূর্তে বিশেষ এপিসোডটিতে কথা বলছি আওয়ামী লীগের 5 বারের সংসদ সদস্য, নরসিংদী জেলার মনোহরদী এবং বেলাবো নির্বাচনী আসনের 5 বারের সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি একজন লয়ারও বটে। গত বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন ঢাকা থেকে। আর কিছুদিন থেকে অসুস্থ ছিলেন, আর অসুস্থ থাকবার কারণে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটি সাবেক পিজি হসপিটাল, সেখানে ভর্তি ছিলেন এবং বেশ কয়েকবারই তাকে চিকিৎসার জন্য হসপিটালে পাঠাতে হয়েছে, বেশ কয়েকবার গত 1 বছরে। তার বয়সও হয়েছে, তার বয়স 80-র কাছাকাছি, 78 খুব সম্ভবত। নানা রকম স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন, ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, আরও নানা রকম সমস্যা আছে। তো বেশ কয়েকবার হসপিটালাইজড হয়েছিলেন। আর সম্প্রতি হসপিটালাইজড হয়েছিলেন, কিন্তু সেইটি পিজি হসপিটালে না বা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে না, কারণ সেখানে আইসিইউ ফাঁকা পাওয়া যায়নি। তার আইসিইউ দরকার ছিল, তাকে নেওয়া হয়েছিল ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে। আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলেন গত পরশুদিন সোমবার, আইসিইউতে মারা গেলেন। তো তার সেই আইসিইউর একটি ছবি, বলা হচ্ছে আইসিইউর সেই ছবিটি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর সেইটি নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনা হচ্ছে, কারণ তার হাত করা পড়ানো অবস্থায় সেই ছবিটি আমরা দেখতে পাচ্ছি এবং একটি হসপিটাল বেডে তিনি শুয়ে আছেন অচেতন, তার হাতে হাত করা পড়ানো। তো বিভিন্নভাবে বলা হচ্ছে যে আইসিইউতে হাত করা পড়ানো অবস্থায়, এমনকি মরে যাওয়ার পরও মৃতদেহকে হাত করা পড়ানো অবস্থায় রাখা হয়েছে। এইভাবে গুজব হোক কিংবা সত্যি হোক, এই কথাটি ছড়িয়ে পড়েছে। আর এইটি অনেক মানুষের মনোকষ্টের কারণ হয়েছে। আসলে অনেক মানুষ বলতে না, শুধু যে কোনো মানুষেরই মনোকষ্টের কারণ হবে, কারণ মৃতদেহের সঙ্গে এরকম অপমানজনক ব্যবহার করা যায় না, কোথাও না। মানবিকতা তো অ্যালাউ করে না, ধর্ম অ্যালাউ করে না, এটি কোনোভাবে গ্রহণযোগ্য না। তো এমনিতে তিনি একজন 80-র কাছাকাছি বয়সের মানুষ, অসুস্থ, তার পালিয়ে যাবার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু যে তিনি দৌড় দিয়ে হসপিটাল থেকে পালিয়ে যাবেন, তাই তাকে আইসিইউতেও হাত করা পড়ানো অবস্থায় রাখতে হবে, বিষয়টি এরকম না। তো গণমাধ্যমে এসেছে পুলিশের বয়ানে যে এইটি নিয়ম, আসামিকে অসুস্থ হলেও হাত করা সিক বেডের সঙ্গে লাগিয়ে রাখতে হয়। আবার আইন কানুন কি বলছে এই বিষয়ে? পুলিশ প্রবিধান 330 নম্বর প্রবিধানে বলা হয়েছে যে আসামি থেকে যদি পালিয়ে যাবার ভয় না থাকে, আসামি যদি বয়স্ক হয়, অসুস্থ হন, দুর্বল হন, তাহলে সেই আসামিকে হাত করা পরানো কিংবা হাতে দড়ি লাগানো প্রয়োজন নেই। সেটি একটি অমানবিক এবং অমর্যাদাকর বিষয়। পুলিশ প্রবিধান 330-এ সেটি সুস্পষ্টভাবে বলা আছে। তো এই শর্ত কিন্তু নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন পূরণ করেন। তিনি বয়স্ক লোক, তিনি অসুস্থ, তার থেকে পালিয়ে যাবার কোনো সম্ভাবনা ছিল না। তো তাই আমি বলতে চাইছি যে আইসিইউতে হোক আর আইসিইউর বাইরে হোক, রেগুলার বেডে হোক,
তাকে তো হাত করাবাই আসলে হাত করা পরাবার দরকার হয় না। তো পুলিশের পক্ষ থেকে এবং কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে যে এটি ঠিক না, এটি একটি গুজব, তাকে আইসিইউতে হাত করা পরানো হয়নি, এটি কিছুদিন আগের রেগুলার বেডের ছবি, গুজব হিসেবে চালানো হচ্ছে, এই কথা বলা হয়েছে। তো সেটি যদি সত্যিও হয় তারপরও বলবো তাকে রেগুলার বেডেও আসলে হাত করা পরিয়ে রাখবার দরকার নেই এমন বয়স্ক এবং অসুস্থ একজন মানুষকে, সেইটি প্রয়োজন ছিল না। কারা কর্তৃপক্ষ আরেকটু মানবিক হতে পারতেন, সেখানে দায়িত্বরত পুলিশ বাহিনীর লোকেরা মানবিক হতে পারতেন, হলে ভালো হতো। তিনি আওয়ামী লীগের লোক কিনা সেটি সেই মুহূর্তে বিবেচিত না হলেও চলতো, বিবেচনায় নেবার কোনো দরকার ছিল না। তো এই অমানবিক বিষয়গুলো আমরা দেখেছি হাসিনা আমলে, আওয়ামী লীগের পুরো 15-16টি বছর এরকম অমানবিক বিষয় আমরা হতে দেখেছি, অনেক দেখেছি, এবং তখনও আমরা নিন্দা করেছি। বিভিন্ন পত্রিকায় সীমিতভাবে খবরগুলো এসেছিল। হাসিনার মানবাধিকার লঙ্ঘনের আরেকটি উদাহরণ 2022-এর একটি ঘটনা বলা যায়। ডিসেম্বরে গাজীপুর জেলার কালিয়াকৈরের বোয়ালি ইউনিয়নের ইউনিয়ন সভাপতি বিএনপির আলী আজমের, আমি আমার থাম্বনেইলে ছবিটি দিয়ে দিয়েছি, আলী আজমকে ডান্ডা বেরিয়ে এবং হাত করা পরানো অবস্থায় তার মা মারা গেলে মায়ের জানাজায় তাকে হাজির করা হয়। ওই অবস্থায় তিনি নিজেই জানাজার নামাজ পড়ান এবং অংশগ্রহণ করেন। সেই ছবিটি তখন ছড়িয়ে পড়েছিল সব জায়গায়। হাসিনার পুলিশ অতটা মানবিক হতে পারেনি যে মায়ের জানাজায় ছেলের হাত করা বা ডান্ডা বেরি খুলে দেওয়া হবে, বা অন্তত ডান্ডা বেরিটি খুলে দেওয়া যে হাত করা থাকুক, তারা সেটি করেননি। অনুরোধ করা হয়েছিল স্থানীয়দের পক্ষ থেকে, পুলিশ সেটি মানেননি, কারণ সেই পুলিশ ছিল হাসিনার পুলিশ। তো হাসিনা পালিয়েছে, আমি আবারও বলছি, হাসিনার পুলিশ কিন্তু রয়ে গিয়েছে। পুলিশ বাহিনীর বেশিরভাগ সদস্যই এখন গত 15-16 বছর নিয়োগ পাওয়া, এবং তারা হাসিনা পুলিশ। তো তাই তারা রাতারাতি উদার হবেন, মানবিক হবেন, এটি আশা করা বোধহয় ঠিক হবে না আমাদের। তো সেখানে দায়িত্বরত যারা ছিলেন হসপিটাল কর্তৃপক্ষেরও কিন্তু দায়িত্ব আছে এখানে। তারা কি দায়িত্ব পালন করেছেন, আদৌ করেছেন কিনা, তাই যে গুজবটি ছড়িয়ে পড়েছে যে মৃতদেহের হাতে হাত করা, আর এইটি তো বলবার জন্য, ছড়াবার জন্য লোক আছে, দেশে বিদেশে লোকেরা অপেক্ষা করছে। অলরেডি টানস অফ এপিসোডস, ভিডিওস তৈরি হয়ে গেছে, বয়ান তৈরি হয়ে গেছে যে মৃতদেহের হাতে হাত করা। তো হসপিটাল কর্তৃপক্ষ দায়িত্বহীনভাবে, কেরানীগঞ্জে তিনি যখন ছিলেন সেই হসপিটাল থেকেও বলা হয়েছে, আমি সেই কারাগার থেকেও বলা হয়েছে যে এটি ঘটেনি, এটি মিথ্যে কথা, অপপ্রচার। তারা দায়িত্বহীনভাবে স্ট্রংলি প্রতিবাদ করেছে যে আগের পুরনো একটি ছবি রেগুলার বেডে, যেটি নিয়ম অনুযায়ী আমরা হাত করা লাগিয়ে বেডের সঙ্গে লাগিয়ে রাখতাম, সেইটির ছবি দিয়ে মিথ্যাচার করা হচ্ছে। তো আমি ধরে নিচ্ছি তাদের সেই বয়ানই সত্যি, কারণ তারা স্ট্রংলি প্রতিবাদ করেছেন। তো সেটি যদি সত্যিও হয়, আমি মনে করি ভবিষ্যতে আমাদের পুলিশ বাহিনী আরও সাবধান হবেন, কারা কর্তৃপক্ষ আরও সাবধান হবেন। মুমূর্ষ রোগী, বয়স্ক রোগী, তারা যদি অপরাধীও হন, অপরাধ করে কারাগারে থাকেন, জেলখানায় যান, তাদের প্রতি আর একটু মানবিক হতে হবে। আইন কানুন না ভেঙেও কিন্তু মানবিক হওয়া যায়। কিছু বিষয় আছে আপনি মানবিক হলেই আপনার জন্য শাস্তির ব্যবস্থা করা হবে না। মানবিক বিষয়গুলো সবাই বুঝে, আপনার ইন্টেনশন কি এখানে, সেইটি কিন্তু বড় কথা। লোকটি কে, লোকটি কোন দলের, সেটি সবসময় বিবেচনা করা মোটেই জরুরি না আমাদের জন্য। আর এইসব করলে আমাদের কোনো সুনাম হয় না, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঘটেছে ঘটনাটি, তাই সরকারের কোনো সুনাম হবে না। কেউ যদি করেও থাকেন এবং দায়িত্ব পালনে অবহেলা করে থাকেন, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে ব্যর্থ হয়ে থাকেন, তার বিষয়ে যারা নিরাপত্তা নিশ্চিত করছিলেন, নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করছিলেন, তাদেরও বদনাম হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারেরও বদনাম হয়েছে। তাই এই বিষয়গুলো মাথায় রাখলে ভবিষ্যতে আমাদের জন্য ভালো হবে। আমাদের আরেকটু মানবিক হয়ে উঠতে হবে। সব বিষয়ে পলিটিক্যাল হবার দরকার নেই, মানুষ হিসেবে মাঝে মাঝে মানবিক হবার দরকার আছে। আর এটি হাসিনা আমলের পুলিশ না, হাসিনা আমলের প্রশাসন না, যদিও কিছু রয়ে গেছে উচ্ছিষ্ট, তারপরেও আমাদের চেষ্টা করতে হবে আমরা ভালো অবস্থানে যাব, আরও মানবিক হব। এই চেষ্টাগুলো আমাদের চালিয়ে যেতে হবে, এবং এটি একটি চর্চার বিষয়। একদিনে সেটি আমরা বহাল করতে পারবো না, একদিনে ঠিকও হবে না, বাট শুরু করতে হবে চর্চাটি। কোনো না কোনো সময় চর্চাটি শুরু করতে হবে এবং সেটিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। মৃতদেহকে অপমান করবার কোনো সুযোগ নেই। রাসূলের জীবদ্দশায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বসেছিলেন সাহাবাদের নিয়ে। তো এক ইহুদির মৃতদেহ যাচ্ছিল পাশ দিয়ে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের গল্পটি জানা আছে। তো তখন রাসূল সেই মৃতদেহ দেখে উঠে দাঁড়িয়েছিলেন। তখন উপস্থিত সাহাবারা তার দৃষ্টি আকর্ষণ করে তাকে বললেন যে রাসূল, উনি তো
ইহুদি ছিলেন একজন ইহুদির লাশ দেখে আপনি দাঁড়ালেন কেন? তখন তিনি বলেছিলেন এটি একটি মৃতদেহ যাচ্ছিল আমার পাশ দিয়ে। তো মৃতদেহকে তিনি সম্মানের চোখে দেখতেন। সম্প্রতি আমি সেই আমাদের রাজবাড়ির নুরাল পাগলার কথা বলছি। নুরাল পাগলার মাজার কেন্দ্রিক অনেক কাহিনী বাংলাদেশে হয়ে গেল অতি সম্প্রতি। তো সেই বিষয়ে ইলিয়াস হোসেনের একটি কন্টেন্টের অংশ বিশেষ বাই অ্যাক্সিডেন্ট আমার চোখে পড়ে, কানে আসে। আমি সেই কন্টেন্টটি দেখছিলাম না, আমার পাশে কেউ দেখছিলেন। সো আমার কানে একটি কথা যায়, তা আমি শুনলাম ইলিয়াস হোসেন বলছেন সেই ভিডিওতে। আমি খুবই অবাক হয়েছি, সত্যিকার অর্থে ভীষণ অবাক হয়েছি। অবাক না হয়ে আমার কোনো উপায় ছিল না। ইলিয়াস হোসেন বলছিলেন যে নুরাল পাগলার লোক খারাপ ছিলেন, তিনি প্রকৃত মুসলমান ছিলেন না, ইসলামকে বিকৃত করবার চেষ্টা করেছিলেন। তো নুরাল পাগলার লাশের উপর আপনারা মুত্যা দেন, আমি কইতাছি। ইলিয়াস এভাবেই কথা বলেন, তার ভাষায় আমি কথাটি বললাম। তো আমার বিস্মিত হবার পালা শেষ হয়নি, এখনও হয়নি। 4-5 দিন আগে আমি ভিডিওটি দেখেছি, আমি বেশ অবাক হয়েছিলাম। ইলিয়াস এই ধারণা নিয়ে আছেন, মৃতদেহ সম্পর্কে এমন মন্তব্য করছেন এবং পাবলিককে উস্কে দিচ্ছেন যে সেই লাশের উপরে আপনারা মুত্যা দেন। নিন্দা জানাবার ভাষা আমার জানা নেই। এই ইলিয়াসের কিন্তু বাংলাদেশে মিলিয়নস অফ সাবস্ক্রাইবার্স এবং ভক্ত সমর্থক আছে। আমি নিজেও তার কিছু কিছু কন্টেন্টের প্রশংসা করেছি, কারণ সেই গত বছরের জুলাই আগস্টে ইলিয়াসের বিপ্লবী ভূমিকা, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারওয়ার, যেখানে যারা ছিলেন তারা প্রত্যেকে তাদের জায়গা থেকে ভূমিকা পালন করেছেন, প্রশংসা করেছি। কিন্তু এই জায়গাটিতে আমি ইলিয়াসের দুর্বলতা লক্ষ্য করলাম এবং আমি খুব কষ্ট পেয়েছি, তাই আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করলাম। এই ধারণা যাতে আমরা কেউ না রাখি, মৃতদেহের এবং লাশের কোনো জাতপাত হয় না। লাশ হলো লাশ, মৃতদেহ হলো মৃতদেহ। মৃতদেহ সম্মান পেতে পারে, পাওয়া উচিত। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।